আসসালামু আলাইকুম। এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ভাবনা আহমেদ। শুরুতেই বিআরবি কেবল সংবাদ শিরোনাম। অবশেষে শাপলা কলি প্রতীক মেনে নিল এনসিপি। আগামী নির্বাচনে ধানের শীষের সাথে হাড্ডাহাড্ডি লড়াই হওয়ার দাবি সিএসির সাথে দলের বৈঠক। ভোট বানচালের ষড়যন্ত্র থেকে জনগণকে সতর্ক থাকার আহ্বান মির্জা ফখরুলের। সরকারকে কারো কাছে মাথা নত না করার অনুরোধ মোহাম্মদ তাহেরের। জুলাই সনদের বিপক্ষে দাঁড়াচ্ছে বিএনপি, আর জামায়াত চাইছে ভোট পেছাতে অভিযোগ নাহিদের। সংস্কার বিরোধী দলের সঙ্গে জোট না করার ঘোষণা। ভোটের কারণে পিছিয়ে গেল এবারের বিশ্ব ইজতেমা। ফেব্রুয়ারিতে নির্বাচনের পর তারিখ ঘোষণা। তাবলিগ জামায়াতের নেতাদের সঙ্গে বৈঠকে ধর্ম উপদেষ্টা। জুলাই গণ অভ্যুত্থানে মানবতা বিরোধী অপরাধের 2 মামলায় হাসানুল হক ইনু ও হানিফ সহ 4 আসামির বিচার শুরু। 25 ও 30 নভেম্বর সাক্ষ্য গ্রহণ। এবং কুইক রেন্টালের নামে 15 বছরের দুর্নীতি, লুটপাটে বিদ্যুতের দাম বেড়েছে 25%। ভারতের সাথে হয়েছে অসম চুক্তি, জাতীয় পর্যালোচনা কমিটির রিপোর্ট। শুনছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। নানা জল্পনা কল্পনার পর শাপলার পরিবর্তে শাপলা কলিকে দলের প্রতীক হিসেবে মেনে নিল এনসিপি। প্রধান নির্বাচন কমিশনারের সাথে বৈঠক শেষে দলের এমন সিদ্ধান্তের কথা জানান এনসিপির মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারি। বৃহৎ স্বার্থেই দল ছাড় দিয়েছে দাবি করে তিনি বলেন, আগামী নির্বাচনে ধানের শীষের সাথেই শাপলা কলির হাড্ডাহাড্ডি লড়াই হবে। এদিকে ইসি সচিব আক্তার আহমেদ জানিয়েছেন, এবারের নির্বাচনে মোট ভোটার সংখ্যা 12,76,12,384। বিস্তারিত জানাচ্ছেন ইয়াসিন রানা। দলের প্রতীক চূড়ান্ত করতে প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিনের সাথে বৈঠক করে এনসিপির প্রতিনিধি দল। বৈঠক শেষে ব্রিফিংয়ে দলের মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারি ইসির প্রতীক তালিকায় নতুন করে অন্তর্ভুক্ত হওয়া শাপলাকলিকে দলের প্রতীক হিসেবে পেতে চিঠি দেওয়ার কথা জানান। আমরা শাপলাকলি নিব, শাপলার কিন্তু আমরা এখনো ব্যাখ্যা পাইনি। নির্বাচন কমিশনের যে স্বেচ্ছাচারী আচরণ, কিন্তু এখন কি তাহলে আমরা প্রতীক নিয়ে পড়ে থাকবো? আমরা ইলেকশন ফেজে ঢুকবো না? তো সেই জায়গা থেকে আমরা বৃহত্তর স্বার্থ চিন্তা করে এই ডিসিশনটা নিচ্ছি। তার মতে নির্বাচনী মাঠে এবার ধানের শীষের প্রধান প্রতিপক্ষ হবে শাপলাকলি। আগামীতে ইনশাল্লাহ ধানের শীষ এবং শাপলাকলির হাড্ডাহাড্ডি লড়াই হবে। তার অভিযোগ, একদিকে মনোনয়ন বাণিজ্য ও চাঁদাবাজি করছে বিএনপি, অপরদিকে জামাত ধর্মীয় ফ্যাসিবাদ কায়েম করছে। এনসিপি আপাতত কোনো জোটে যাচ্ছে না বলেও জানান তিনি। বাংলাদেশে একটি দল একদলীয় গণতন্ত্রের নামে একদলীয় শাসন ব্যবস্থা করার প্রচেষ্টা চালাচ্ছে এবং সেই প্রচেষ্টার অংশ হিসাবে তারা ইতিমধ্যে বিভিন্ন দলকে নিজেদের প্রতীক বিক্রি করার জন্য, নমিনেশন বাণিজ্য করার জন্যই তারা ইলেকশন কমিশন সংস্কারের নীতিমালা নিয়ে যে উদ্যোগটা নিয়েছে, সেই উদ্যোগের বিপরীতে গিয়ে সরকারের সাথে বিভিন্ন নেগোসিয়েশন, বোঝাপড়ার আন্ডারস্ট্যান্ডিং এর ভিত্তিতে যাচ্ছে। গণভোট নিয়ে জামাত বিএনপির পরস্পর বিরোধী অবস্থান থেকে সরে আসারও আহ্বান জানান নাসির। গণভোট নিয়ে হলো বিএনপি এবং জামাত হলো মুখোমুখি অবস্থানে রয়েছে। আমরা দুই দলের কাছে আহ্বান রাখবো যে আপনাদের এই ধরনের যুদ্ধ নির্বাচনকে ব্যাহত করবে। এদিকে ইসি সচিব আক্তার আহমেদ জানান, 31 অক্টোবর পর্যন্ত যাদের বয়স 18 হয়েছে তাদের যুক্ত করে হালনাগাদ করা হয়েছে ভোটার তালিকা। বর্তমানে বাংলাদেশের ভোটারের সংখ্যা হচ্ছে 12,76,12,384। ইসি সচিব আরও বলেন, দ্রুত দল নিবন্ধন প্রক্রিয়া চূড়ান্ত হবে। এছাড়া প্রবাসীদের ভোটার তালিকা প্রণয়নে কাজ চলছে। ইয়াসিন রানা, এটিএন বাংলা, ঢাকা। দেশ অনিশ্চিত এক সময় পার করছে। নানাভাবে অস্থিরতা সৃষ্টির চেষ্টা চলছে অভিযোগ করে জনগণকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। নয়াপল্টনে দলীয় কার্যালয়ের ব্রিফিংয়ে তিনি বলেন, বাংলাদেশের শত্রুরা সামাজিক যোগাযোগ মাধ্যমে নানা অপতথ্য ছড়িয়ে দেশে বিশৃঙ্খলা সৃষ্টি করতে চাইছে। আরেক অনুষ্ঠানে দলের স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বরচন্দ্র রায় বলেন, বিএনপি মাঠে নামলে এই সরকার টিকে থাকতে পারবে না। মইনুল হাসানের রিপোর্ট। 1975 সালের পট পরিবর্তনের পর সিপাহী জনতার অভূতপূর্ব ঐক্যের মাধ্যমে বন্দি দশা থেকে মুক্ত হয়ে বাংলাদেশের রাজনীতিতে আবির্ভূত হন জিয়াউর রহমান বীর উত্তম।
তারপর থেকেই দিনটিকে ঐতিহাসিক বিপ্লব ও সংহতি দিবস হিসেবে পালন করে আসছে বিএনপি। নয়াপল্টনে মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সভাপতিত্বে যৌথ সভায় 10 দিনের কর্মসূচির মধ্য দিয়ে এবারের 7 নভেম্বর পালনের সিদ্ধান্ত নিয়েছে বিএনপি। তার আমলেই শুরু হয় সত্যিকার অর্থেই এক ইমার্জিং টাইগার হিসেবে বাংলাদেশের বেরিয়ে আসার সূচনা। তিনি প্রথম হাত দেন রাজনৈতিক সংস্কারে, একদলীয় শাসন ব্যবস্থা থেকে তিনি বহুদলীয় গণতন্ত্রে নিয়ে আসেন। এই দিবসটি উপলক্ষে বিএনপির উদ্যোগে 7 নভেম্বর 2025 ঢাকা মহানগর উদ্যোগে শুক্রবার বেলা 3টায় নয়াপল্টনস্থ বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে র্যালি অনুষ্ঠিত হবে। ওই দিনই সারা দেশে বিএনপির উদ্যোগে জেলা উপজেলা পর্যায়ে র্যালি অনুষ্ঠিত হবে। সংবাদ সম্মেলনে মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর অভিযোগ করেন, দেশি বিদেশি শক্তি বাংলাদেশে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করছে। আজকের যে রাজনৈতিক প্রেক্ষাপট মানুষ অনিশ্চয়তার হতাশার মধ্যে চলে যাচ্ছে এবং প্রত্যেকটি মানুষ বারবার চিন্তা করছে কি হবে, কি হতে পারে। আমরা দেখছি যে বাংলাদেশের শত্রুরা তারা আবার মাথা চালা দিয়ে উঠতে শুরু করেছে, মাথা তুলে উঠতে শুরু করেছে। আমরা দেখছি যতই সময় যাচ্ছে ততই বাংলাদেশে একটা অ্যানার্কিক সিচুয়েশন, একটা পুরোপুরি একটা নৈরাজ্য সৃষ্টি করার অপচেষ্টা চলছে। এর আগে বিএনপি পন্থী চিকিৎসকদের সংগঠন ডক্টরস অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ ড্যাবের নবনির্বাচিত নেতাদের নিয়ে দলের প্রতিষ্ঠাতা সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। পরে সাংবাদিকদের কাছে তিনি অভিযোগ করেন, ঐকমত্য কমিশন জাতির সাথে প্রতারণা করেছে। আমরা যথেষ্ট সুষ্ঠু অবাধ নির্বাচন চাই, তাই হয়তো যেভাবে প্রতিবাদ করার কথা আমাদের পক্ষ থেকে আমরা সেভাবে প্রতিবাদ করছি। আমরা যদি মাঠে নামি তাতে সরকার টিকে থাকবে কিনা সন্দেহ। গয়েশ্বর রায় দাবি করেন, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন হলে বিএনপি বিপুল ভোটে জয়ী হয়ে সরকার গঠন করবে। মইনুল আহসান, এটিএন বাংলা, ঢাকা। অন্তর্বর্তী সরকার আপোষ করে বর্তমান পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করছে, এমন মন্তব্য করেছেন জামায়াতে ইসলামী নায়েবে আমির সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের। তিনি বলেন, সরকারের চিন্তাধারা কিছু ক্ষেত্রে বিএনপিকে সুবিধা দেবে, কিছু ক্ষেত্রে জামায়াত এবং অন্যান্য দলকে। এ সময় তিনি বলেন, এটি জাতির ভাগ্য পরিবর্তনের গুরুত্বপূর্ণ অধ্যায়, তাই নির্বাচন ভাগাভাগির কোনো বিষয় নয়। সংবাদ সম্মেলনে মোহাম্মদ তাহের বলেন, বুঝে শুনে জাতীয় সনদে স্বাক্ষর করেছে জামায়াত। বিএনপি হয়তো না বুঝেই জুলাই সনদে স্বাক্ষর করেছে, তাই দলটি এর বিরোধিতা করছে। নোট অফ ডিসেন্ট সহ গণভোটের নজির বিশ্বে নেই বলেও দাবি করেন জামায়াতের অন্যতম এই শীর্ষ নেতা। আমরা বুঝে শুনে যেহেতু সিগনেচার করেছি, আমরা নিয়ম পোষণ করার কথা কোনো প্রয়োজন হচ্ছে না। ওনারা হয়তো সিগনেচার আগে ঠিক মতো বুঝে শুনে করে নাই, হয়তো বা পরে যখন বুঝটা আসছে ওনাদের দৃষ্টিতে তখন ওনারা বিচার করছে তো করেন। কিন্তু আমরা বিশ্বের সাথে দেখলাম যে ওনারা সংস্কারের বিরোধিতার সাথে সাথে জামাত ইসলামীকে টার্গেট করে বিরোধিতা করে। বিএনপি মৌলিক সংস্কারে বাধা দিচ্ছে আর জামায়াত নির্বাচন পেছানোর সংখ্যা সৃষ্টি করছে, এমন অভিযোগ করেছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। তিনি বলেন, বাস্তব বিবেচনা ছাড়াই দলগুলো জুলাই সনদে সই করেছে, তাই স্বাক্ষরের দিনই রাজনৈতিক অনৈক্য সৃষ্টি হয়েছে। দুপুরে এনসিপি কার্যালয়ে সংবাদ সম্মেলনে নাহিদ এসব কথা বলেন। তার মতে, গণভোট যে কোনো সময়ে হতে পারে, তবে জাতীয় নির্বাচনের আগে হলেই ভালো। বিস্তারিত জানাচ্ছেন মুশফিকুর রহমান। জুলাই সনদ বাস্তবায়ন পদ্ধতি ও গণভোটের সময় নিয়ে দ্বন্দ্বে জড়িয়েছে প্রধান দুই রাজনৈতিক দল। এই অজুহাত থেকে বেরিয়ে সংস্কার নিয়ে ভাবতে আহ্বান জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। গণভোট আগে হবে না ইলেকশনের দিন হবে, এইটাতে হচ্ছে বিএনপি জামাত আবার একটা দ্বন্দ্বে চলে গিয়েছে এবং যেই দ্বন্দ্বটা অযথা অপ্রয়োজনীয় বলে আমরা মনে করছি। রাজধানীর রূপায়ণ টাওয়ারে নিজস্ব কার্যালয়ে চলমান রাজনৈতিক ইস্যুতে সংবাদ সম্মেলন করেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। এ সময় তিনি বলেন, বিএনপি চায় সংস্কার পেছাতে আর নির্বাচন পেছাতে চায় জামাত। বিএনপি তো পুরো ঐকমত্য কমিশনের শুরু থেকে মৌলিক যে বিষয়গুলো ছিল সেখানে নোট অফ ডিসেন্ট দিয়েছে, বিরোধিতা করার চেষ্টা করেছে। ফলে সংস্কারের পক্ষে তারা কতটুকু আছে এই বিষয়ে জনগণের ভিতরে প্রশ্ন আছে, আমাদের কাছেও প্রশ্ন আছে। অন্যদিকে জামাতের কার্যক্রমে মনে হচ্ছে যে তারা নির্বাচনকে পেছানোর কোনো
অভিসন্ধি তাদের আছে কিনা, দুরভিসন্ধি আছে কিনা। ফলে একদল সংস্কারকে ভিস্তি দিচ্ছে, আরেক দল নির্বাচনকে পেছানোর চেষ্টা করছে। যারা সংস্কারের পক্ষে তাদের নিয়েই জোট করার পক্ষে এনসিপি। আপাতত এককভাবে 300 আসনের প্রার্থী তালিকা দেওয়ার প্রস্তুতি নিচ্ছে দলটি। যদি সংস্কারের পক্ষে কেউ না থাকে তাহলে তাদের সাথে আমাদের জোটে যাওয়া সম্ভব নয়। দাবিগুলোর সাথে যদি আমরা দেখি যে কাছাকাছি আছে, এরকম দলের সাথে আমাদের যদি ঐক্যবদ্ধ হতে হয়, এটা আমরা বিবেচনা রাখবো। সেই দরজাটা আমাদের জন্য খোলা আছে। প্রধান উপদেষ্টা নভেম্বরের মধ্যেই জুলাই সনদ বাস্তবায়নের আদেশ জারি করবেন বলে আশা করেন এনসিপি আহ্বায়ক। জুলাই সনদ অবশ্যই এবং অবশ্যই ডক্টর মোহাম্মদ ইউনূসকে জারি করতে হবে। জুলাই সনদ যদি প্রেসিডেন্ট অফিস থেকে জারি হয়, তাহলে এই জুলাই সনদের কোনো আইনি এবং রাজনৈতিক ভিত্তি তৈরি হবে না, বরং জুলাই গণ অভ্যুত্থানের নামে, জুলাই গণ অভ্যুত্থানের আকাঙ্ক্ষার বিরুদ্ধে কফিনে তার শেষ পেরেক মারা হবে। এটি নাহিদ বলেন, 270 দিনের মধ্যে জুলাই সনদ সংবিধানে অন্তর্ভুক্ত করা নিয়ে কেউ আতঙ্কিত থাকলে বোঝা যাবে তারা ষড়যন্ত্রের পায়তারা করছে। মুশফিকুর রহমান, এটিএন বাংলা, ঢাকা। জুলাই অভ্যুত্থানে অংশ নেওয়া প্রতিটি মানুষ ও তাদের পরিচর্যায় এনসিপির প্রতীক হওয়া উচিত শাপলা, এমন মন্তব্য করেছেন দলটির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ। দুপুরে ভোলা জেলা পরিষদ অডিটোরিয়ামে এনসিপির জেলা সমন্বয় সভা শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন। আগামী সংসদ নির্বাচন ফেব্রুয়ারিতেই হওয়া উচিত বলেও মনে করেন এনসিপির এই মুখ্য সংগঠক। যেগুলো ন্যায্য এবং যৌক্তিক দাবিতে আমরা সব সময় জাতীয় নাগরিক পার্টি আমরা ভোলাবাসীদের পক্ষে রয়েছি, এবং এই ভোলা বরিশাল ব্রিজ এবং স্বাস্থ্য সেবার উন্নীতকরণ এবং এই খনিজ সম্পদ যেন যথাযথভাবে ব্যবহার হয়, এই বিষয়ে দাবি আদায়ে আমরা এনসিপি ভোলাবাসীর সাথে একসাথে আন্দোলন করব, এবং এই দাবি অবশ্যই আমরা আদায়ে আমরা তাদের সহযোগী ভূমিকা আমরা পালন করব। ভোটের কারণে পিছিয়ে গেল এবারের বিশ্ব ইজতেমা। ফেব্রুয়ারিতে নির্বাচনের পর সুবিধাজনক সময়ে ইজতেমা হবে বলে জানালেন ধর্ম উপদেষ্টা ডক্টর আফম খালিদ হোসেন। দুপুরে সচিবালয়ে মাওলানা জুবায়ের ও মাওলানা সাদপন্থীদের সাথে বৈঠক শেষে উপদেষ্টা বলেন, মুসল্লিদের নিরাপত্তায় এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ফেব্রুয়ারিতেই ভোট হবে বলেও আশ্বস্ত করেন তিনি। রিপোর্ট মাহবুব কবির চপলের। প্রতি বছর টঙ্গীর তুরাগ তীরে বিশ্ব ইজতেমায় শরিক হতে মুখিয়ে থাকেন দেশ বিদেশের ধর্মপ্রাণ মুসল্লিরা। জানুয়ারির তৃতীয় সপ্তাহে শীতের মধ্যেই মুসলমানদের দ্বিতীয় বৃহত্তম এই জমায়েত হয়ে আসছে, কিন্তু এবার তাতে দেখা দিয়েছে কিছুটা অনিশ্চয়তা। বিশ্ব ইজতেমার বিষয়ে সচিবালয়ে ধর্ম, স্বরাষ্ট্র ও গৃহায়ন উপদেষ্টার সাথে বৈঠকে বসেন মাওলানা জুবায়ের ও মাওলানা সাদপন্থী মুরব্বীরা। সরকারের পক্ষ থেকে বলা হয়, ফেব্রুয়ারির দ্বিতীয় সপ্তাহে নির্বাচন সামনে রেখে ব্যস্ত হয়ে পড়বেন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা, তাই ইজতেমায় আসা মুসল্লিদের নিরাপত্তা দেয়া কঠিন হবে। তাদের সম্মতিতেই ইজতেমার সময় পিছিয়ে দেয়া হয়। নির্বাচনের আগে অনেক সময় আইনশৃঙ্খলার অবনতি ঘটে, স্পোরাডিক্যালি ঘটে, বিক্ষিপ্তভাবে ঘটে, অ্যালার্ট রাখতে হয়। আলাদা করে আবার ওই আনসার বাহিনী, পুলিশ, অতিরিক্ত পুলিশ লাগে। তো এর আগে এত বড় একটা সমাবেশ যেখানে বিদেশি মেহমানরাও থাকবেন, এই ঝুঁকি নেওয়াটা সরকারের জন্য উচিত হবে না মনে করে ইজতেমাটা উভয় গ্রুপের ইজতেমা নির্বাচনের পরেই অনুষ্ঠিত হবে। এটা বসে তারিখ ঠিক করা হবে। উপদেষ্টা বলেন, আগামী ফেব্রুয়ারিতেই নির্বাচন হবে। কোনো কারণে পিছিয়ে গেলে ইজতেমার বিষয়ে নতুন করে সিদ্ধান্ত নেওয়া হবে। নির্বাচন তো ফেব্রুয়ারির প্রথম 15 দিনের ভিতরে করার জন্য সরকার একেবারে প্রতিশ্রুতিবদ্ধ, এভাবে কাজ করে যাচ্ছে। নির্বাচন পিছানোর এই মুহূর্তে কোনো পরিকল্পনা নাই। যদি এরকম কোনো পরিস্থিতি দেখা যায় আমরা আবার বসবো, কথা বলবো কি করা যায় তখন। বছর যেতেই অন্তর্বর্তী সরকারের সমালোচনা করছে বিএনপি, জামাত, এনসিপি সহ রাজনৈতিক দলগুলো। অনেকেই বলছেন তাদের সাথে সরকারের দূরত্ব তৈরি হয়েছে, তবে ধর্ম উপদেষ্টা বলছেন দূরত্ব নয়, ভুল বোঝাবুঝি হয়েছে। আমি মনে করি যে একটু ভুল বোঝাবুঝি হলেও পরবর্তী সময়ে আলোচনার মাধ্যমে এগুলো নিরসন করা সম্ভব, এবং অতীতেও হয়েছে এরকম। না, এরকম কোনো বড় ধরনের কোনো ভুল বোঝাবুঝি হয় নাই। আমাদের সাথে রাজনৈতিক দলগুলোর খুব সুসম্পর্ক আছে। ভারতের প্রখ্যাত ইসলামী স্কলার্স ডাক্তার জাকির নায়েকের বাংলাদেশে আসার বিষয়েও কথা বলেন ধর্ম উপদেষ্টা। এটা আমার ব্যাপার নয়,
এটা পররাষ্ট্র এবং স্বরাষ্ট্রের ব্যাপার। মাহবুব কবির, চপল, এটিএন বাংলা, ঢাকা। জুলাই সনদ বাস্তবায়নে জাতীয় নির্বাচনের দিনই গণভোট আয়োজনের সরকারকে পরামর্শ দিয়েছেন বিশ্লেষকরা। তারা বলছেন, কমিশন যেহেতু সরকারকে গণভোট আয়োজনের সময় নিয়ে স্বাধীনতা দিয়েছে, সেহেতু বিশৃঙ্খলা এড়াতে জাতীয় সংসদ নির্বাচনের দিনই এই আয়োজন করা যেতে পারে। সংসদ নির্বাচন ও গণভোটের তফসিল ঘোষণা করা হলে চলমান রাজনৈতিক সংকট কেটে যাবে বলেও তাদের আশা। ইমদাদুল্লাহ বাবু রিপোর্ট। জুলাই সনদে সংবিধান সংস্কারে আনা প্রস্তাবগুলো পাশ হবে কি না এ নিয়ে জনগণের মতামত যাচাই করবে সরকার, যে প্রক্রিয়াকে বলা হচ্ছে গণভোট। অর্থাৎ জাতীয় নির্বাচনের মতোই একটি বা একাধিক ব্যালটে হাঁ অথবা নাতে সিল দিয়ে জুলাই সনদের পক্ষে কিংবা বিপক্ষে মতামত দিতে হবে ভোটারদের। এ কাজের জন্য আদেশ জারির পর থেকে জাতীয় নির্বাচনের দিন পর্যন্ত যে কোনো সময় ভোট আয়োজনে সরকারের কাছে সুপারিশ করেছে জাতীয় ঐকমত্য কমিশন। সে হিসেবে সরকার গণভোট আয়োজন করলে এতে ভোট দিতে পারবেন নির্বাচন কমিশনের তালিকাভুক্ত 12,63,00,000 ভোটার। ভোট গ্রহণের জন্য নির্বাচন কমিশন 64 জেলায় 42,761টি কেন্দ্র প্রস্তুত করবে। অনেকটা জাতীয় নির্বাচনের মতোই মহাযজ্ঞ বাস্তবায়ন করতে হবে অন্তর্বর্তী সরকারকে। এতে খরচ হতে পারে 4,500 কোটি টাকারও বেশি বলছেন বিশ্লেষকরা। ফলে বাস্তবতা বিবেচনায় জাতীয় নির্বাচনের দিনই গণভোট হওয়া উচিত বলে মত বিশ্লেষকদের। নির্বাচনের আগে যদি করে ফেলেন তাতে আপনার কিছু লিমিটেশন তৈরি হয়, যেটা হলো খরচ বাড়ে, তারপর দুইটা নির্বাচন করার জন্য নির্বাচন কমিশনের প্রস্তুতি আছে কিনা, সরকারের আইন শৃঙ্খলা রক্ষা করা দুইটা নির্বাচন এই অল্প সময়ের মধ্যে। সেই জন্য এইটি গণভোটটা যদি নির্বাচনের দিনই হয় এবং তারপর যেহেতু সংসদের মাধ্যমে যেহেতু এটি আলটিমেটলি এটার এনফোর্স করার সুযোগ আসবে, নির্বাচনের দিনই এটা সুরাহা হলে সবার জাতির জন্যই ভালো হবে। তবে এখনো আশানুরূপ আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন না হওয়াকে গণভোট এমনকি জাতীয় নির্বাচনের জন্যও বড় অন্তরায় হিসেবে দেখছেন বিশ্লেষকরা। চলমান রাজনৈতিক সংকট কাটাতে দ্রুত নির্বাচনের তফসিল ঘোষণার বিকল্পও দেখছেন না তারা। এখানে সবচেয়ে বড় চ্যালেঞ্জ হচ্ছে গিয়ে নির্বাচনের দিনগুলোতে আইন শৃঙ্খলা পরিস্থিতিকে ঠিক রাখা এবং জনমনে যাতে কোনো ভীতি না থাকে, জনগণ যাতে ভোট কেন্দ্রে যেতে পারে সেই পরিবেশটি নিশ্চিত করা। ওই দুদিন গণভোট একদিন হয়, নির্বাচন যদি আরেকদিন হয়, তাহলে সেক্ষেত্রে কিন্তু ওই পরিস্থিতিটি ভিন্ন রকম হওয়ার একটা সম্ভাবনা থাকতে পারে। নির্বাচন কমিশন থেকে নির্বাচন তফসিলটা চলে আসবে, আমার মনে হয় না এই দলগুলোর মধ্যে তখন আর এই অনৈক্য বজায় থাকবে। অনৈক্য দূর করার দায়িত্ব সরকারের। সরকার রাজনৈতিক দলগুলোর সাথে এখন আলাপ করবে। ঐকমত্য কমিশন নিজেকে মুক্ত করেছে এই প্রক্রিয়া থেকে, আসল ব্যাপার হলো এটা। এবং গণভোট সরকার যখন চায় তখন এর ক্ষেত্রে যদি রাজনৈতিক দলগুলো এখন আবার একমত করতে পারে তাহলে সরকার সফল, আর যদি না করতে পারে তাহলে সরকার আরেকটু দুর্বল হয়ে যাবে। জনগণ ও দেশের অর্থনীতির স্বার্থে রাজনৈতিক দলগুলোকে সংস্কার, গণভোট ও জাতীয় নির্বাচনের মতো বিষয়ে ঐকমতে আসার আহ্বান জানান বিশ্লেষকরা। ইমদাদুল্লাহ বাবু, ATN বাংলা, ঢাকা। আজ থেকে সরকারিভাবে শুরু হয়েছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আনুষ্ঠানিক ক্যাম্পেইন। প্রথমবারের মতো প্রকাশিত 47 সেকেন্ডের একটি ভিডিও চিত্রে ইতিহাসের সবচেয়ে গুরুত্বপূর্ণ নির্বাচনে অংশ নিতে সকলকে আহ্বান জানিয়েছেন গুমের শিকার বিডিআর হত্যাকাণ্ডের তদন্ত কার্যক্রমের সমন্বয়ক অবসরপ্রাপ্ত ক্যাপ্টেন ডক্টর খান সুবাইল বিন রফিক। তিনি বলেন, ফেব্রুয়ারি নির্বাচনে উৎসবমুখর পরিবেশে সবাই ভোট দিতে যাবে এবং এর মধ্য দিয়ে দেশের প্রকৃত মালিকানা বুঝে নেবে জনগণ। ভিডিও চিত্রে দেখানো হয়েছে পতিত আওয়ামী লীগ সরকারের পররাষ্ট্রমন্ত্রী ডক্টর AK আব্দুল মোমেন কিভাবে ভারতীয় আনুগত্য প্রকাশ করেছেন। আমি ভারতে গিয়ে যেটি বলেছি যে শেখ হাসিনাকে টিকে রাখতে হবে, সেই জন্য শেখ হাসিনা টিকে রাখার জন্য যা যা করা আমি ভারতবর্ষ সরকারকে সেটা অনুরোধ করেছি। সেই সব অধ্যায় পেছনে ফেলে বাংলাদেশ আজ ইতিহাসের সবচেয়ে গুরুত্বপূর্ণ নির্বাচনের সামনে। কারণ এই নির্বাচনের মাধ্যমে আপনাকে আপনার দেশের দখল বুঝে নিতে হবে। নির্বাচন 2026, দেশের চাবি আপনার হাতে। আপনার ভোটটি আপনি দিয়ে নির্ধারণ করুন কেমন বাংলাদেশ দেখতে চান।
সাবেক তথ্যমন্ত্রী ও জাসদ সভাপতি হাসানুল হক ইনু এবং আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফের বিরুদ্ধে জুলাইয়ের মানবতা বিরোধী অপরাধের আলাদা 2 মামলায় অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। ইনুর মামলায় 30 নভেম্বর এবং হানিফ সহ 4 জনের মামলায় 25 নভেম্বর সূচনা বক্তব্য ও সাক্ষ্য গ্রহণের দিন ঠিক করেছেন বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন 3 সদস্যের ট্রাইব্যুনাল 2। আরও জানাচ্ছেন হুমান চিস্তি। জুলাই গণ আন্দোলনে মানবতা বিরোধী অপরাধের অভিযোগে গত 25 সেপ্টেম্বর সাবেক তথ্যমন্ত্রী ও জাসদ সভাপতি হাসানুল হক ইনুর বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মোট 1700 পৃষ্ঠার ফরমাল চার্জ বা আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করে প্রসিকিউশন। তার বিরুদ্ধে নেতৃত্বের দায়সহ সুনির্দিষ্ট 8টি অভিযোগ আনা হয়। এদিকে গত 6 অক্টোবর আওয়ামী লীগ নেতা মাহবুবুল আলম হানিফ সহ 4 জনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ আমলে নিয়ে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে ট্রাইব্যুনাল 2। এই মামলায় হানিফ সহ সব আসামি পলাতক। তাদের বিরুদ্ধে উস্কানিমূলক বক্তব্য, ষড়যন্ত্র ও কুষ্টিয়ায় 6 জনকে হত্যাসহ 3টি অভিযোগ আনা হয়। গত 28 অক্টোবর 2 মামলায় অভিযোগ গঠনে রাষ্ট্র ও আসামি পক্ষের শুনানি শেষ হয়। জাতীয় সমাজতান্ত্রিক দলের সভাপতি হিসাবে এবং 14 দলীয় জোটের একজন প্রভাবশালী নেতা হিসাবে বিভিন্ন সময়ে 14 দলীয় জোটের মিটিংয়ে আন্দোলন দমনে বিভিন্ন পরিকল্পনা গ্রহণ, কারফিউ জারি, শুটার সাইট, এগুলোর ব্যাপারে তার যে ভূমিকা ছিল সেই তার কমান্ড এবং সুপিরিয়র রেসপন্সিবিলিটির কারণে তার বিরুদ্ধে এই অভিযোগগুলো গঠন হয়েছে। আগামী 30 নভেম্বর তার এই মামলার ওপেনিং স্টেটমেন্টের জন্য এবং সাক্ষ্য গ্রহণের জন্য দিন ধার্য করা হয়েছে। একই রকম অভিযোগে মাহবুবুল আলম হানিফ, যিনি আওয়ামী লীগের অন্যতম একজন নেতা, এবং তার সহ কুষ্টিয়া আওয়ামী লীগের আরও 3 জন নেতা সহ মোট 4 জনের বিরুদ্ধে আরও একটি মামলায় অভিযোগ গঠন হয়েছে এবং সেটার বিচারের জন্য 25 নভেম্বর সাক্ষ্য গ্রহণের জন্য দিন ধার্য করা হয়েছে। আদেশের আগে আদালত জানতে চাইলে নিজেকে নির্দোষ দাবি করেন হাসানুল হক ইনু। বলেন তিনি রাজনৈতিক প্রতিহিংসা ও গায়েবী মামলার শিকার। চোর গলায় বলেছেন যে উনি সম্পূর্ণরূপে নির্দোষ। মামলাটি উদ্দেশ্য প্রণোদিত এবং রাজনৈতিক আক্রোশের উনি শিকার। উনি দাবি করেছেন যে উনি ওই অনেক গায়েবী মামলার মধ্যে উনি একজন শিকার হয়েছেন। এদিকে ট্রাইব্যুনাল 1-এ রাজধানীর চানখারপুলে 6 জনকে হত্যার মামলায় সাক্ষ্য গ্রহণের 13তম দিনে রাষ্ট্রপক্ষে সাক্ষ্য দেন সিআইডির 2 জন বিশেষজ্ঞ, পুলিশ পরিদর্শক রকুনুজ্জামান ও এসআই শাহেদ জোবায়ের। পরবর্তী সাক্ষ্য গ্রহণ 9 নভেম্বর। হুমায়ুন চিস্তি, এটিএন বাংলা, ঢাকা। পুলিশি বাধায় পণ্ড হয়ে গেছে ইবতেদায়ী শিক্ষকদের লং মার্চ টু যমুনা কর্মসূচি। দুপুরে জাতীয় প্রেস ক্লাবের সামনে থেকে লং মার্চের উদ্দেশ্যে প্রধান উপদেষ্টার সরকারি বাসভবন যমুনার উদ্দেশ্যে রওনা দেন আন্দোলনরত শিক্ষকরা। তবে পুলিশ আগে থেকে হাইকোর্টের কদম ফোয়ারার সামনে কাঁটা তারের ব্যারিকেড দিয়ে রাখে। ফলে প্রেস ক্লাবের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ করেন তারা। শিক্ষক নেতারা বলেন, ইবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণের ঘোষণা বাস্তবায়নের আগে রাজপথ ছাড়বেন না তারা। পরে শিক্ষকদের একটি প্রতিনিধি দল সচিবালয়ে যান। আগামীকালের মধ্যে দাবি মেনে নেওয়ার আশ্বাসে কর্মসূচি স্থগিত করেছে আন্দোলনরত ইবতেদায়ী শিক্ষকরা। কুইক রেন্টালের নামে গত 15 বছরে ব্যাপক দুর্নীতি, লুটপাট হয়েছে বলে রিপোর্ট দিয়েছে এই সংক্রান্ত জাতীয় পর্যালোচনা কমিটি। এ কারণে বিদ্যুতের দাম 25% বেড়েছে বলেও জানান তারা। ভারতের আদানি গ্রুপের কাছ থেকে বিদ্যুৎ কিনতে অসম চুক্তি করা হয়েছে বলে জানায় কমিটি। তবে আইনি জটিলতার কারণে এখনই আদানির সাথে করা চুক্তি বাতিল করা যাচ্ছে না বলে জানান বিদ্যুৎ ও জ্বালানি উপদেষ্টা। মাহবুব কবির চপলের আরেকটি রিপোর্ট। কুইক রেন্টাল বিদ্যুতের নামে কুইক লুটপাটের অভিযোগ ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে। এবার তার সত্যতা মিলেছে এ সংক্রান্ত জাতীয় কমিটির তদন্তে। দ্রুত বিদ্যুৎ সরবরাহের কথা বলে আইন করে 2010 সালে কুইক রেন্টাল বা ভাড়াভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র চালু করে বিগত সরকার। বেশিরভাগ কেন্দ্রই দেয়া হয় সরকার ঘনিষ্ঠদের। গত 15 বছরে এ খাতে 3 লাখ কোটি টাকা দেয়া হয়েছে, যার মধ্যে অলস বসিয়ে রেখে শুধু ক্যাপাসিটি চার্জ দেয়া হয়েছে 1,06,000 কোটি টাকা। অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর কুইক রেন্টালের ওই আইন স্থগিত করে। চুক্তিগুলো পর্যালোচনায় অবসরপ্রাপ্ত বিচারপতি মইনুল ইসলামকে প্রধান করে জাতীয় কমিটি করা হয়। 1 বছর পর তারা রিপোর্ট দিয়েছে। কমিটি বলছে, দ্রুত বিদ্যুৎ দেওয়ার নামে ব্যাপক দুর্নীতি হয়েছে। আমরা কি পেলাম? আমরা পেলাম ম্যাসিভ করাপশন, কলিউশন, ফ্রড,
irregularities and illegalities in the process of execution of power purchase agreements with independent power producers. ইতিমধ্যেই আমাদের দেশে পাওয়ারের দাম, বিদ্যুতের দাম আমাদের প্রতিযোগীদের চাইতে 25% বেশি হয়ে গেছে এই দুর্নীতির কারণে, এবং এই সাবসিডিগুলো সরায় ফেললে এটা হয়তো 40% বেশি হয়ে যাবে। ইলেকট্রিসিটি উৎপাদন যেমন 4.4 গুণ বেড়েছে অর্থবছর 11 থেকে অর্থবছর 24 পর্যন্ত, পেমেন্ট বেড়েছে 11.1 গুণ। জাতীয় কমিটি জানায়, ভারতের আদানি গ্রুপের কাছ থেকে বিদ্যুৎ কিনতে প্রহসনমূলক চুক্তি করা হয়েছে, ফলে দেশের ব্যাপক ক্ষতি হচ্ছে। তবে আইনি জটিলতার কারণে এখনই চুক্তি বাতিল করা যাচ্ছে না। এখন আপনি খালি এটা মুখের কথাই বললে হবে না যে ওনারা বললেন যে রিপোর্ট হয়েছে, দুর্নীতি হয়েছে, এটা কিন্তু আদালতের কাছে গ্রহণযোগ্য হবে না। আদালতকে একটা সুনির্দিষ্ট প্রমাণ দিতে হবে যে এই দুর্নীতিটা হয়েছে। ওরা আন্তর্জাতিক আদালতে মামলা করে বলবে যে আমাদের এই কারণগুলি যথেষ্ট না এবং অন্যায্যভাবে আমাদের চুক্তি বাতিল করার ফলে আমরা $3 বিলিয়ন ক্ষতিপূরণ চাচ্ছি। তাহলে তো এখন যে টাকা দেওয়া হচ্ছে ওই একটা, তখন সবাই মানে $3 বিলিয়ন ক্ষতিপূরণ, পুরো $5 বিলিয়ন ক্ষতিপূরণ চাইতে পারে। জানুয়ারির মধ্যে পূর্ণাঙ্গ রিপোর্ট দেবে কমিটি, তখন সবকিছু জনসম্মুখে প্রকাশ করা হবে। Trapped in costly contracts. মাহবুব কবির চপল, ATN বাংলা, ঢাকা। Approval process of Adani. বিশ্বের বিভিন্ন দেশে থাকা বিএনপি নেতাকর্মীদের সদস্যপদ নবায়ন কার্যক্রম অনুষ্ঠানে লন্ডন থেকে ভার্চুয়ালি বক্তব্য রাখছেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আমরা এখন সরাসরি চলে যাচ্ছি সেখানে। সরকার এবং প্রশাসন অবশ্যই ভূমিকা রাখা প্রয়োজন এখানে, কিন্তু এর পাশাপাশি একটি রাজনৈতিক দল হিসাবে, রাজনৈতিক দলের কর্মী হিসাবে আমাদেরও দায়িত্ব আজ নারীদের জন্য নিরাপদ সমাজ গঠনে আমাদের যে কোনো অবস্থান বা ভূমিকা রাখা, নারী এবং শিশুদের নিরাপত্তা রক্ষায় সামাজিক উদ্যোগ আমার ব্যক্তিগত অনুভূতি অত্যন্ত জরুরি হয়ে পড়েছে। সম্মানিত সকল উপস্থিতিবৃন্দ, নেতৃবৃন্দ, এবার আমি দেশে প্রবাসে বিএনপি তথা বাংলাদেশের জাতীয়তাবাদী শক্তির প্রতিটি নেতাকর্মী, শুভাকাঙ্ক্ষী, সমর্থকদের উদ্দেশ্যে দু একটি কথা বলতে চাই। প্রতিষ্ঠার পর থেকে বিভিন্ন সময়ে বিএনপি দেশি বিদেশি ষড়যন্ত্রের শিকার হয়েছে। তবে বিএনপি প্রতি দেশের গণতন্ত্র এবং স্বাধীনতা প্রিয় জনগণের আকুণ্ঠ সমর্থনের কারণে ষড়যন্ত্রকারীরা অধিকাংশ সময় প্রত্যাখ্যাত হয়েছে এবং বাস্তবতা হচ্ছে গণতান্ত্রিক জনগণের কাছে বিএনপি একটি বিশ্বস্ত রাজনৈতিক প্রতিষ্ঠান। যেভাবে আজকের সম্মানিত সভাপতি, অনুষ্ঠানের সম্মানিত সভাপতি বলেছেন কিভাবে বিএনপি এদেশে বহুদলীয় গণতন্ত্র চালু করেছে, কিভাবে শহীদ জিয়ার সময় বহুদলীয় গণতন্ত্র এবং কিভাবে দেশনেত্রী খালেদা জিয়ার সময় রাষ্ট্রপতি শাসন ব্যবস্থা থেকে সংসদীয় শাসন ব্যবস্থায় দেশকে নিয়ে এসেছে। সেজন্য একটি বিশ্বস্ত রাজনৈতিক প্রতিষ্ঠান বিএনপি গণতন্ত্রকামী জনগণের কাছে। যুগের পর যুগ ধরে জনপ্রিয়তার যে এই ধারা, এটি বিএনপি ধরে রাখার চেষ্টা করেছে। গণতান্ত্রিক বিশ্বের রাজনৈতিক দলগুলোর সাফল্যের ইতিহাস যদি আমরা পর্যালোচনা করি, বিএনপির অবস্থান এক্ষেত্রে যথেষ্ট গৌরবের। এই জন্য আমি সবার আগে দেশের গণতান্ত্রিক জনগণের প্রতি জানাই আমার আন্তরিক কৃতজ্ঞতা। বিএনপির প্রতিষ্ঠাতা স্বাধীনতার ঘোষক শহীদ জিয়ার প্রতি জানায় বিনম্র শ্রদ্ধা। একই সাথে বিএনপির এই গৌরবজনক পথ চলায় মাদার অব ডেমোক্রেসি বেগম খালেদা জিয়ার প্রতিও আমাদের অশেষ কৃতজ্ঞতা। দেশনেত্রীর সম্মানী নেতৃত্ব, ব্যক্তিত্ব বিএনপিকে পৌঁছে দিয়েছে বাংলাদেশের প্রতিটি জনপথে, প্রতিটি ঘরে ঘরে। বিএনপির গৌরবের এই দীপ্ত মশাল ঊর্ধ্বে তুলে সামনে এগিয়ে চলা আমাদের প্রতিটি নেতাকর্মীর পবিত্র দায়িত্ব। প্রিয় নেতাকর্মী, শুভাকাঙ্ক্ষী, সমর্থক বৃন্দ, এইসব কথাগুলো বলার পেছনে নিঃসন্দেহে একটি কারণ রয়েছে।
পরিবেশকে প্রভাবমুক্ত রেখে সমন্বিত যোগাযোগ ব্যবস্থা তৈরির আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় সেন্ট্রাল ইন্টিগ্রেটেড মাল্টিমোডাল ট্রান্সপোর্ট সেক্টর মাস্টার প্ল্যান অব বাংলাদেশ সংক্রান্ত প্রান্তিক মূল্যায়ন ও কৌশলগত পরিকল্পনা বিষয়ক আন্তঃমন্ত্রণালয় বৈঠকে এই আহ্বান জানান তিনি। বলেন, প্রকৃতি, পরিবেশ ও নদীকে নেতিবাচক প্রভাব থেকে মুক্ত রেখে সড়ক, রেল, বিমান, নৌপথের সম্মিলিত উন্নয়ন করতে হবে। বৈঠকে প্রধান উপদেষ্টা বলেন, দেশের যোগাযোগ ব্যবস্থা হযবরল অবস্থায় রয়েছে। এটাকে দ্রুত শৃঙ্খলার মধ্যে আনা না গেলে পুরো ব্যবস্থাটা অর্থনীতির জন্য গলার ফাঁসে পরিণত হবে। তিনি বলেন, নদীর উপর কোনো আঘাত করা যাবে না, শান্ত রাখতে হবে পানিকে। বিএনপি ক্ষমতায় এলে আমলাতান্ত্রিক জটিলতা দূর করে ব্যবসা বান্ধব পরিবেশ নিশ্চিত করার আশ্বাস দিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। বিকেল রাজধানীতে এক আলোচনা অনুষ্ঠানে তিনি এই প্রতিশ্রুতি দেন। এ সময় ব্যবসায়ীরা অভিযোগ করেন, গেল 1 বছরে 250-রও বেশি শিল্প কলকারখানা বন্ধ হয়ে গেছে। এখনই পদক্ষেপ না নিলে দীর্ঘমেয়াদে পোশাক রপ্তানি খাত ক্ষতিগ্রস্ত বলে তাদের আশঙ্কা। তরিক ইসলামের রিপোর্ট। বাংলাদেশের তৈরি পোশাক খাতের বর্তমান সংকট ও পুনরুদ্ধারের পথ নিয়ে আলোচনা সভার আয়োজন করে বাংলাদেশ গার্মেন্ট বাইং হাউস অ্যাসোসিয়েশন BGBA। আলোচনায় উঠে আসে ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে আমলাতান্ত্রিক জটিলতা, জ্বালানি সংকট ও নীতি সহায়তার বিষয়। আমাদের অনেকেরই অর্ডার নাই, আমাদের ফোরকাস্ট আসছে না। এ সময় পোশাক শিল্প খাতের বিভিন্ন সমস্যার কথা তুলে ধরেন সংগঠনের নেতারা। আমাদের বড় ক্রাইসিস আমাদের সিকিউরিটি। আমাদের কিন্তু কোনো এই ইন্ডাস্ট্রি কিন্তু আমরা সিকিউরিটি বলতে পারছি না। যেটা সবচেয়ে বড় দামি জিনিস আমরা হারাচ্ছি সেটা হচ্ছে রেপুটেশন। সকল স্টেক হোল্ডার যারা নেতৃত্বে এখানে আছেন, আমরা একসাথে কাজ করি। এই এলডিসিটাকে আমাকে পোস্টপোন করতেই হবে, না হলে আমাদের কিন্তু বাঁচার উপায় থাকবে না। দেশের রাজনৈতিক অস্থিরতায় বহির্বিশ্বে দেশের ইমেজ সংকটের বিষয়ে উদ্বেগ জানান বক্তারা। টাকা দেওয়ার পরেও বলবো যে এই ধরনের আমলাতান্ত্রিক জটিলতা আমাদেরকে ফেস করতে হয়েছে, এটা আসলে দুঃখজনক। সঠিক লোক যদি সঠিক জায়গায় না যায়, আপনার সঠিক সিদ্ধান্ত হবে না। আমরা সবাই প্রতিনিয়ত মরে যাচ্ছি, ফ্যাক্টরি বন্ধ হচ্ছে, মানুষ চাকরিচ্যুত হচ্ছে, আর আপনি চোখ বন্ধ করে বসে আছেন। এই সময় বিএনপি নেতা ও সাবেক মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, বিএনপি ক্ষমতায় গেলে টেকসই ব্যবসায়িক পরিবেশ নিশ্চিত করা হবে। বাংলাদেশ কিন্তু একটা ওভার রেগুলেটেড কান্ট্রি, সরি টু সে দিস, ইটস ওভার রেগুলেটেড। এবং যত ওভার রেগুলেটেড হবে তত বেশি সুবিধা। কার সুবিধা? ব্যবসায়ীর কোনো সুবিধা নেই। সুবিধা হচ্ছে যারা রেগুলেশন করছে, এক্সিকিউট করছে, তাদের সুবিধা। আর যারা ফাঁকি দিচ্ছে, যারা চুরি করছে, তাদেরও সুবিধা। যে লোকগুলো অনেস্ট ব্যবসা করছে তাদের জন্য একেবারেই সুবিধা নেই। তো সুতরাং আমাদের ফার্স্ট জব, আই ক্যান সে কোয়াইট ওপেনলি অ্যান্ড ক্লিয়ারলি, যে কি আমাদের প্রথম জব হচ্ছে ডিরেগুলেট করা। স্বচ্ছতা ও মানবিকতার সাথে ব্যবসা করতে মালিকদের প্রতি আহ্বান জানান আমির খসরু। আপনারা সিদ্ধান্ত নেন, আপনারা কি কি চান, আপনারা বলেন। ডু ইউর হোমওয়ার্ক, ডু ইউর রিসার্চ এন্ড কাম আপ উইথ দ্য প্রপোজাল। তরিক ইসলাম, এটিএন বাংলা, ঢাকা। ধন্যবাদ জানাচ্ছি এটার আজকের আয়োজনের জন্য। এবার আল আরাফা ইসলামী ব্যাংক অর্থ সংবাদ। গেল অক্টোবরে বাংলাদেশ ডাক বিভাগের ডিজিটাল লেনদেন সেবা নগদ সর্বোচ্চ লেনদেনের রেকর্ড করেছে। প্রতিষ্ঠানটি 34,705 কোটি টাকার বেশি লেনদেন করেছে। এছাড়া 15 অক্টোবর একদিনে সবচেয়ে বেশি লেনদেন হয়েছে। এদিন নগদের গ্রাহকরা মোট 1,645 কোটি টাকার লেনদেন করেছেন। এর আগে চলতি বছরের মার্চে 34,000 কোটি টাকার লেনদেন হয় নগদের এই রেকর্ড গড়ার ক্ষেত্রে সরকারি ভাতা বিতরণ গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে বলে দাবি কর্তৃপক্ষের। অক্টোবরে নগদের মাধ্যমে সমাজসেবা ও মহিলা অধিদপ্তরের প্রায় ৭৯ লাখ মানুষের মধ্যে ভাতা বিতরণ করেছে নগদ। নতুন এই মাইল ফলক অর্জন উপলক্ষে গ্রাহক, কর্মী, উদ্যোক্তা সহ সকলকে অভিনন্দন জানিয়েছেন নগদের প্রশাসক মোতাসিম বিল্লাহ। এবারে সন্ধানী লাইফ ইন্স্যুরেন্স আন্তর্জাতিক সংবাদ। আগামী মঙ্গলবার অনুষ্ঠিত হতে যাচ্ছে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক সিটির মেয়র নির্বাচন। শুরু হয়েছে আগাম ভোট। নির্বাচনে 3 প্রার্থী, ডেমোক্রেটিক পার্টির জোহরান মামদানি, স্বতন্ত্র পার্টি অ্যান্ড্রু কুমো ও রিপাবলিকান কার্টিস
স্লিওয়া প্রতিদ্বন্দ্বিতা করছেন। সবশেষ 36টি জনমত জরিপে 33টিতে এগিয়ে আছেন মামদানি। অ্যাটলাস ইন্টেলের সাম্প্রতিক জরিপে মামদানি 41%, কৌমো 34% এবং স্লিওয়া 24% সমর্থন পেয়েছেন। তরুণ ও প্রগতিশীল ডেমোক্রেটিক সোশ্যালিস্ট মামদানি এখন মূল প্রতিদ্বন্দ্বী সাবেক গভর্নর কৌমোর সঙ্গে লড়ছেন। বিশ্লেষকদের মতে এই নির্বাচনের ফল ডেমোক্রেটিক পার্টির ভবিষ্যৎ দিক নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। জমকালো আয়োজনে উদ্বোধন করা হলো বিশ্বের সবচেয়ে বড় দি গ্র্যান্ড ইজিপশিয়ান মিউজিয়াম বা GEM। 1 লাখেরও বেশি সহস্রাধিক প্রাচীন প্রত্নসামগ্রী আর ঐতিহ্যকে আধুনিক প্রদর্শনীর মাধ্যমে তুলে ধরা হয়েছে এই জাদুঘরে। প্রায় 5 লাখ বর্গমিটারের এই মিউজিয়ামে প্রায় 70টি ফুটবল মাঠের সমান। কি আছে সেখানে জানাচ্ছেন ফারহিন ইসলাম টুম্পা। মিশরের বালক সম্রাট তুতেনখামুনের অক্ষত সমাধি থেকে পাওয়া পুরো সংগ্রহ একসঙ্গে দেখা যাবে বিশাল আকৃতির এই জাদুঘরে, যার মধ্যে রয়েছে তুতেনখামুনের দর্শনীয় সোনার মুখোশ, সিংহাসন, রথসহ মূল্যবান সব সামগ্রী। এছাড়াও মিশরের প্রাক রাজবংশীয় সময় থেকে গ্রিক ও রোমান যুগ পর্যন্ত প্রায় 7000 বছরের ইতিহাস ঠাঁই পেয়েছে এখানে। দেয়ালে খোদাই করা হয়েছে প্রাচীন মিশরীয় লিপি, অ্যালাবাস্টার পাথরের ত্রিভুজাকার নকশা আর প্রবেশদ্বার করা হয়েছে পিরামিড আকৃতির, যেখানে রয়েছে 3200 বছরের পুরনো ও 11 মিটার লম্বা সবচেয়ে বিখ্যাত ফারাও বা সম্রাট রামেসিস দ্য গ্রেটের মূর্তিও। জাদুঘরটির নির্মাণ শুরু হয় 2005 সালে। দীর্ঘ নির্মাণ কাজ শেষে গেল শনিবার বর্ণাঢ্য ড্রোন শো আর জমকালো আয়োজনে উদ্বোধন করা হয় এই জাদুঘরের। এই গৌরবময় জাদুঘরটি কেবল মূল্যবান নিদর্শন সংরক্ষণের জন্য নয়, বরং মিশরীয়দের প্রতিভা, সভ্যতা, গৌরবের জীবন্ত সাক্ষ্য, যার সৌন্দর্য কখনো ম্লান হবে না। প্রায় 1200 কোটি ডলার ব্যয়ে তৈরি এই জাদুঘরে বছরে 80 লাখ দর্শনার্থী আসতে পারবেন। একই সাথে মিশরের পর্যটনকে চাঙা করবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা। ফারহিন ইসলাম টুম্পা, ATN বাংলা। নিষিদ্ধ পলিথিন বিক্রি, সরবরাহ ও বাজারজাতকরণের বিরুদ্ধে রাজধানীর কারওয়ান বাজারে অভিযান চালিয়েছে র্যাব। পরিবেশ অধিদপ্তরের সমন্বয়ে র্যাবের ভ্রাম্যমাণ আদালত 2টি গোদামে অভিযান চালায়। সেখান থেকে 3000 কেজি পলিথিন শপিং ব্যাগ জব্দ এবং 2টি প্রতিষ্ঠানকে 15,000 টাকা জরিমানা করা হয়। র্যাব 2 এর অধিনায়ক অতিরিক্ত DIG খালিদুল হক হাওলাদার সাংবাদিকদের জানান, ভবিষ্যতেও পলিথিন বিক্রি, সরবরাহ ও বাজারজাত না করার নির্দেশনা দেওয়া হয়েছে। এ ব্যাপারে জনসাধারণকে আরও সচেতন হওয়ার অনুরোধ জানান তিনি। এবারে খেলার খবর। দশম জাতীয় সিনিয়র ও নবম জাতীয় শিশু কিশোর প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়েছে BCCI স্কুল অ্যান্ড কলেজ এবং মিরপুর বাংলা স্কুল অ্যান্ড কলেজ। পল্টনের জাতীয় হ্যান্ডবল স্টেডিয়ামে প্রতিযোগিতায় দেশের 210 জন প্রতিযোগী 16টি ওজন শ্রেণীতে অংশ নেন। সিনিয়র পুরুষ বিভাগে নাফিও আহসান ওয়াসিফ এবং নারী বিভাগে রিধিকা মেহজাবিন আকার স্বর্ণপদক জয় করেন। 3 দিনের এই প্রতিযোগিতায় শেষে বিজয়ীদের পুরস্কৃত করেন জাতীয় ক্রীড়া পরিষদের পরিচালক ক্রীড়া আমিনুল ইসলাম। শেষ করার আগে বিআরবি কেবল সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিব আরও একবার। অবশেষে শাপলাকলি প্রতীক মেনে নিল এনসিপি। আগামী নির্বাচনে ধানের শীষের সাথে হাড্ডাহাড্ডি লড়াই হওয়ার দাবি, সিএসির সাথে দলের বৈঠক। ভোট বানচালের ষড়যন্ত্র থেকে জনগণকে সতর্ক থাকার আহ্বান মির্জা ফখরুলের। সরকারকে কারো কাছে মাথা নত না করার অনুরোধ মোহাম্মদ তাহেরের। জুলাই সনদের বিপক্ষে দাঁড়াচ্ছে বিএনপি আর জামায়াত চাইছে ভোট পেছাতে। অভিযোগ নাহিদের, সংস্কার বিরোধী দলের সঙ্গে জোট না করার ঘোষণা। ভোটের কারণে পিছিয়ে গেল এবারের বিশ্ব ইজতেমা। ফেব্রুয়ারিতে নির্বাচনের পর তারিখ ঘোষণা। তাবলিগ জামাতের নেতাদের সঙ্গে বৈঠকে ধর্ম উপদেষ্টা। জুলাই গণ অভ্যুত্থানে মানবতা বিরোধী অপরাধের 2 মামলায় হাসানুল হক ইনু ও হানিফ সহ 4 আসামির বিচার শুরু। 25 ও 30 নভেম্বর সাক্ষ্য গ্রহণ।
এবং কুইক রেন্টালের নামে 15 বছরে দুর্নীতি লুটপাটে বিদ্যুতের দাম বেড়েছে 25%। ভারতের সাথে হয়েছে অসম চুক্তি, জাতীয় পর্যালোচনা কমিটির রিপোর্ট। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এটিএন বাংলার সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/ATN Bangla News। ধন্যবাদ সবাইকে।